দেখো এই জায়গায় কি বলছে, এ ক্লোরোবেনজিন an important solvent and intermediate in the production of many other chemicals in produced by bubbling chlorine gas through a liquid benzene in the presence of ferric chloride catalyst. In an undesired side reaction, the product is further chlorinated to dichlorobenzene, and in a third reaction, the dichlorobenzene is chlorinated to ট্রাইক্লোরোবেনজিন। তার মানে কি বোঝাচ্ছে, দেখো এই যে বেনজিন যে আছে, এই বেনজিনটা লিকুইডে আছে এবং এই লিকুইড বেনজিন ক্লোরিন গ্যাসের সাথে রিঅ্যাক্ট করে প্রথমে আমরা ক্লোরোবেনজিন উৎপন্ন করে, তারপর ক্লোরোবেনজিন ফার্দার ক্লোরিনেটেড হয়ে তোমার ডাইক্লোরোবেনজিন হয়, ডাইক্লোরোবেনজিন তারপর ফার্দার ক্লোরিনেটেড হয়ে ট্রাইক্লোরোবেনজিন হয়, ঠিক আছে, এবং এসিএল প্রত্যেক স্টেপে এসিএল গ্যাস উৎপন্ন করে। এটা সলিউশন থেকে আমি নিচেই জাস্ট ম্যাথের টাইমটা ছোট করার জন্য আর কি। The feed to a chlorination reactor consists of essentially pure benzene and a technical grade of chlorine gas। তার মানে কি, ফিড আমি যেটা দিব সেটা পিওর বেনজিন দিব, ওকে ফাইন, অ্যান্ড টেকনিক্যাল গ্রেড অফ ক্লোরিন গ্যাস দিব, ঠিক আছে, যার মধ্যে 98% শুধু থাকবে ক্লোরিন, তার মানে বাকি 2% কি থাকবে, ইমপিউরিটিস থাকবে অথবা ইনার্ট থাকবে, এই টাইপের কিছু থাকবে। The liquid output from the reactor contains, তার পার্সেন্টেজটা দেওয়া আছে লিকুইড আউটপুটের, এবং আরেকটা আছে কি গ্যাসিয়াস আউটপুট কন্টেন্স অনলি এসিএল অ্যান্ড দ্য ইমপিউরিটিস দ্যাট এন্টার্ড উইথ দ্য ক্লোরিন। আচ্ছা, এবং তোমার এই জায়গায় কোয়েশ্চেনগুলো বলছে, এই যে 4টা কোয়েশ্চেন বলছে, দ্য পার্সেন্টেজ বাই হুইচ বেনজিন ইজ ফিড ইন এক্সেস, দ্য ফ্র্যাকশনাল কনভার্সন অফ বেনজিন, তারপরে ইল্ড বের করতে বলছে মনোক্লোরোবেনজিনের, অ্যান্ড দ্য মাস ফ্র্যাকশন অফ দ্য গ্যাস ফিড অ্যান্ড দ্য লিকুইড ফিড। আমি যদি জিনিসটা একটু ড্র করার চিন্তা করি, একটু দেখো কি করি। দেখো প্রথমে কি বলছে, আমরা বেনজিন দিছি তাই না, ফিডে দিছি আমরা কি পিওর বেনজিন, এবং বেনজিনটা কোন ফর্মে দিছি আমরা, এই জায়গায় দেখো এই জায়গায় একটা লাইন বলা আছে লিকুইড বেনজিন, তার মানে এই জায়গায় আমি বেনজিন দিছি, ভালো কথা। আমি এই জায়গায় N1 মোল বেনজিন ধরে নেই, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে এই জায়গায় ক্লোরিন দিছে তাই না, ক্লোরিন দিছে, টেকনিক্যাল গ্রেডের ক্লোরিন দিছে, এবং এই জায়গায় আমি ধরে নিলাম ক্লোরিন আছে, N2 মোল ক্লোরিন আছে এবং N3 মোল ইমপিউরিটিস আছে, ঠিক আছে। আচ্ছা, এবং তোমার লিকুইড পরে লিখতেছি, আগে দেখো গ্যাসিয়াস আউটপুট কি কি থাকে, গ্যাসিয়াস আউটপুটে থাকে তোমার, গ্যাসেস আউটপুটে কে কে থাকে, তোমার এই এসসিএল গ্যাস, এই যে তার সাথে যে এসসিএল প্রডিউসড হয়েছে তার এই এসসিএল গ্যাসটা থাকবে, তার মানে এই জায়গায় N4 মোল এসসিএল থাকবে, ঠিক আছে। এবং কি বলছে, দ্য ইমপিউরিটিস দ্যাট এন্টার দ্য ক্লোরিন, তার মানে পুরো ইমপিউরিটিস যা থাকবে তা এই জায়গায় চলে আসবে, তার মানে ইমপিউরিটিসকে আমি কি দ্বারা ডিফাইন করছিলাম, N3, তো এই জায়গায় আমি দিই N3 মোল ইমপিউরিটিস, ঠিক আছে। আচ্ছা, এবং তোমার কি বলা আছে, তোমার লিকুইড যে আউটপুট তার মাস ফ্র্যাকশন দেওয়া আছে, কিন্তু কথা হলো আমি সবকিছু মোলে করব, এর জন্য আমার মোল ফ্র্যাকশন নিতে হবে। এই যে দেখো তোমার এই জায়গায় করা আছে মাস ফ্র্যাকশনকে মোল ফ্র্যাকশনে কনভার্ট করা আছে, দেখো প্রত্যেকটা মাস ফ্র্যাকশনকে মোল ফ্র্যাকশনে কনভার্ট করা আছে, এই যে দেখো, দেখছো তোমার এই জায়গায় 65% দেওয়া ছিল, তো 65 রে 78.11 দেওয়া ভাগ করলে তোমার এই মোলটা পাই, এইভাবে আমরা প্রত্যেকটা মোলে পাই, তো এটা কি টোটাল মোলটা পাই। তারপরে এই জায়গায় কি এটাকে 1 পয়েন্ট, এই যে এন টোটাল দিয়ে প্রত্যেকটাকে ভাগ দেওয়ার পর এই পার্সেন্টেজটা চলে আসে, ঠিক আছে, তো এইটা হলো আমরা মোলার পার্সেন্টে কনভার্ট করছি। তো মোলার পার্সেন্টে যদি আমরা কনভার্ট করি তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, মোল কি বেনজিন তাই না, বেনজিন পার মোল, ঠিক আছে। তারপরে বাকিটুক কি বলো, 25% কি মনোক্লোরোবেনজিন তাই না, তার মানে 0.25 মোল মনোক্লোরোবেনজিন, এবং
তার মধ্যে কি 1.5% হলো ডাইক্লোরোবেনজিন, তাহলে তাহলে এটা এইভাবে লিখতে পারি 0.015 মোল C6H4Cl2 পার মোল। আচ্ছা, এবং 0.3% হলো তোমার ট্রাইক্লোরোবেনজিন, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 0.003 মোল C6H3Cl3 পার মোল। এখন আমরা ফিড ধরবো কাকে, মানে ফিডটা ধরবো কত, দেখো যেই সাইডে আমার ডাটা বেশি থাকে ওই সাইডে আমরা ফিডটা ধরি, যেহেতু এই সাইডে সব যে লিকুইডের সব কম্পোজিশন আমরা জানি, তো আমরা বেসিস ধরবো 100 মোল লিকুইড প্রোডাক্ট, এটাকে আমরা বেসিস ধরছি, ঠিক আছে। আচ্ছা, তো এখন কি, এখন আমার N1 N2 N3 N4 এই ভ্যালুগুলো আমাদের লাগবে। তো এখন যদি আমাদের লাগে এই ভ্যালুগুলো, তখন আমরা কি করব দেখো তো। প্রথমে প্রথমে যদি আমরা কার্বন ব্যালেন্স করি, দেখো কার্বন ব্যালেন্স যদি করি তাহলে এই সাইডে কার্বন আছে কোথায়, শুধু এই N1, দেখো N1 ইন্টু N1 ইন্টু 6, 6টা কার্বন আছে, তো 6টা কার্বন দিলাম। এই সাইডে কার্বন আছে কোথায়, এই প্রত্যেকটার মধ্যেই যেহেতু কার্বন আছে, তাহলে তাহলে আমরা এটাকে লিখতে পারি, এবং 6টা করে কার্বন আছে, তাহলে 100 ইন্টু 6 ইন্টু 0.732 প্লাস 0.25 প্লাস 0.015 প্লাস 0.003, ঠিক আছে। তো এইটা করলে তোমার N1 এর যে ভ্যালু আসবে সেটা আসবে 100 মোল, ঠিক আছে। তার মানে এই যে তোমার যে N1 এর যে ভ্যালু, এটা হলো কত, 100 মোল, ঠিক আছে। তো সেম ভাবে তুমি এখন ক্লোরিন ব্যালেন্স করবা, তুমি আর কি ব্যালেন্স করবা, হাইড্রোজেন ব্যালেন্স করবা। তুমি যদি হাইড্রোজেন ব্যালেন্স করো, আমি আর করে দিচ্ছি না, তো এটা একটু দেখে নিও। তো এই জায়গা থেকে তুমি N4 এর ভ্যালুটা পাবা, কত আসবে, 28.9 মোল। তুমি যদি ক্লোরিন ব্যালেন্স করো, ঠিক আছে, এই জায়গায় সরি 2 হবে না, এই জায়গায় শুধু ক্লোরিন ব্যালেন্স করব আমরা। তো শুধু যদি ক্লোরিন ব্যালেন্স করি, ঠিক আছে, তাহলে আমাদের N2 এর যে ভ্যালু সেটা আসবে কত, 28.9 মোলই আসবে। বুঝতে পারছি। আচ্ছা, তো আমাদের মোটামুটি ব্যালেন্স করা শেষ। N3 এর ব্যালেন্সটা আমরা আর করতেছি না, দরকার নাই। তো দেখো এই জায়গায় তোমার N4 কত, 28.9, N2 কত, 28.9, ঠিক আছে। তো এখন তোমার কি কি চাইছে, তুমি এখন আস্তে আস্তে এখন সবগুলা করা শুরু করো। আচ্ছা, তো করা শুরু করার আগে আমি আগে আমাদের রিয়াকশনটা একটু লিখে নেই, দেখো রিয়াকশনটা এরকম ছিল কিনা। তারপর কি করে সে ক্লোরিনের সাথে রিয়্যাক্ট করে এবং C6H5Cl এবং HCl এটা প্রডিউস করে। এবার বলো আমার লিমিটিং রিয়েজেন্ট কে, ক্লোরিন না বেনজিন? দেখো আমার এই জায়গায় 1 মোল বেনজিনের সাথে রিয়্যাক্ট করে 1 মোল ক্লোরিন, তাই না? কিন্তু আমি ফিডে ক্লোরিন দিছি কতটুকু, 28.9 মোল, এবং বেনজিন আসছে কত আমার, 100 মোল। তার মানে এই ক্লোরিন আমার কে, লিমিটিং রিয়েজেন্ট, এটা আমরা বুঝতেছি স্টয়কিওমেট্রিক অনুসারে। আচ্ছা, লিমিটিং রিয়েজেন্ট যদি হয় তাহলে এখন আমাদের প্রত্যেক কোশ্চেনের অ্যান্সার আমরা এখন দিতে পারবো। দেখো কি বলছে, পার্সেন্টেজ বাই হুইচ বেনজিন ইজ ফিড ইন এক্সেস, বেনজিন আমরা কি পরিমাণ ফিড দিছি, তাই তো। আচ্ছা, তো বেনজিন যদি আমরা কি পরিমাণ ফিড দিই এটা আমরা কিভাবে পাবো, দেখো এটা 1 নাম্বার, এক্সেস বেনজিন। আচ্ছা, এক্সেস মানে কি, আমরা
ফিট কতটুকু দিছি মাইনাস তার কতটুকু দরকার ছিল ডিভাইডেড বাই আমার কতটুকু দরকার ছিল, ওইটাই তো। তার মানে দেখো আমরা ফিট কত দিছি 100, বেনজিনের বেনজিন কিন্তু আমরা 100 ফিট দিছি, আমরা N1 এর ভ্যালুটা বের করছি না, এটা কিন্তু N1 এর ভ্যালু, ঠিক আছে। তারপরে কত আমার স্টোয়াইকিওমেট্রিক অনুসারে ক্লোরিন যদি 28.9 মোল রিয়েক্ট করে তাহলে বেনজিনেও কত মোল রিয়েক্ট করার কথা ছিল, 28.9 মোলে কিন্তু রিয়েক্ট করার কথা ছিল। তাহলে আমার দরকার ছিল 28.9, ঠিক আছে, ডিভাইডেড দিব 28.9। তো এটাকে 100% করলে তোমার 246% চলে আসবে, ঠিক আছে। তো এটা গেল আমার কি পরিমাণ বেনজিন আমি এক্সেস দিছি সেটা গেল 1 নাম্বার কোয়েশ্চেন। আচ্ছা, 2 নাম্বারটা কি বলছে আমার ফ্র্যাকশনাল কনভার্সন, তাই তো। ফ্র্যাকশনাল কনভার্সন অফ বেনজিন। তো ফ্র্যাকশনাল কনভার্সন অফ বেনজিন আমরা কিভাবে বের করব, আমরা কতটুকু ফিডে দিছি, ঠিক আছে, কতটুকু আউটপুটে আসছে, ঠিক আছে, কতটুকু আউটপুটে আসছে ডিভাইডেড বাই কতটুকু ফিডে দিছি, তাই না। এটাই তো। বা এই জিনিসটাকে তুমি লিখতে পারো মোলস রিঅ্যাক্টেড, কি পরিমাণ মোল রিঅ্যাক্ট করেছে, তাই না। তো রিঅ্যাক্ট করে দেখো তো আমরা ফিডে কতটুকু দিয়েছিলাম, 100 দিয়েছিলাম, এবং তোমার আউটপুটে কতটুকু আসছে দেখো তো, আউটপুটে আসছে কিন্তু এই 100 100 ইন্টু 0.732 এতটুকু, এটা কিন্তু রিঅ্যাক্ট করে নাই, ঠিক আছে, এটা কিন্তু রিঅ্যাক্ট করে নাই দেখে এটা বের হয়ে আসছে। তার মানে 100 থেকে আমি যদি 100 ইন্টু 0.732 এটা করি, ঠিক আছে, তার মানে কি এইটা এইটা আমরা ফিডে দিছি, এইটা আমার আউটপুটে চলে আসছে যেহেতু সে রিয়েক্ট করে নাই, তার মানে বাকিটুকু সে রিয়েক্ট করছে, এবং আমরা লিখবো এই জায়গায় 100, বুঝতে পারছি। তাহলে আমরা পাবো যে ফ্র্যাকশনাল কনভার্সন সে কি পরিমাণ কনভার্ট হয়েছে, তাহলে এটা পাবো 0.268, ঠিক আছে, গেল। তারপরে 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা কি ছিল, 3 নাম্বার ছিল হলো দ্য ফ্র্যাকশনাল ইল্ড অফ মনোক্লোরোবেনজিন, ঠিক আছে, দ্য ফ্র্যাকশনাল ইল্ড, ইল্ড চাইছে আমার, তাই তো। ইল্ডের একটা আমি সূত্র বলছিলাম, তোমরা যারা জানো না তাহলে দেখো, ভিডিও করা আছে ইল্ড বলতে কি বোঝায়। দেখো, মোলস প্রডিউসড, ঠিক আছে, মোল প্রডিউস, কি পরিমাণ মোল প্রডিউসড হয়েছে তোমার সিস্টেমে, ঠিক আছে, অ্যাকচুয়াল ডাটা অনুসারে তোমার কি পরিমাণ মোল প্রডিউসড হয়েছে, আর ডিভাইডেড হবে মোলস দ্যাট would have been produced, ঠিক আছে, মোল দ্যাট would have been produced according to লিমিটিং রিয়েজেন্ট, ঠিক আছে, অ্যাকর্ডিং টু লিমিটিং রিয়েজেন্ট। তো এখন দেখো মনোক্লোরোবেনজিন কি পরিমাণ প্রডিউসড হয়েছে সেটা আমি কিভাবে বুঝবো, মনোক্লোরোবেনজিন আমার প্রডিউসড হয়েছে কতটুকু, এই যে দেখো এইটা না তোমার মনোক্লোরোবেনজিন, এই যে এইটা, এই পার্টটুকু তোমার মনোক্লোরোবেনজিন, তার মানে মনোক্লোরোবেনজিন আমি দেখতেছি আমার 25 মোল প্রডিউসড হয়েছে, তাই না। দেখো তাহলে মনোক্লোরোবেনজিন প্রডিউসড হয়েছে কতটুকু, 25 মোল। আমি দেখছি এটা আমি কোত্থেকে পাইছি, লিকুইড স্ট্রিম থেকে, ঠিক আছে, লিকুইড স্ট্রিমে কিন্তু মনোক্লোরোবেনজিন প্রডিউসড হয়েছে, তাই তো। তার মানে এই জায়গায় আমি 100 ইন্টু 0.25 করলে আমার 25 মোল আসে। এবার মোল কতটুকু রিয়েক্ট করতে পারতো, মোল কতটুকু প্রডিউসড করতে পারতো, সর্বোচ্চ সর্বোচ্চ কতটুকু মনোক্লোরোবেনজিন প্রডিউসড করতে পারতো। দেখো এটা কিভাবে করব, আমরা স্টোয়কিওমেট্রিক অনুসারে, দেখো লিমিটিং রিয়েজেন্ট বলছে ক্লোরিন, তার মানে আমরা ক্লোরিন থেকে সবকিছু হিসাব করব। দেখো এই জায়গায় 28.9 মোল ক্লোরিন, মানে 1 মোল ক্লোরিন যদি রিয়েক্ট করে তাহলে আমার কয় মোল ক্লোরোবেনজিন উৎপন্ন হয়, সরি হ্যাঁ, মনোক্লোরোবেনজিন উৎপন্ন হয় 1 মোল। তার মানে 28.9 মোল মনোক্লোরোবেনজিন যদি রিয়েক্ট করে আমার, সরি, তার মানে 28.9 মোল ক্লোরিন যদি রিয়েক্ট করে তাহলে আমার কতটুকু মনোক্লোরোবেনজিন উৎপন্ন হবে, 28.9 মোল,
তাই না? এটা আমার সর্বোচ্চ উৎপন্ন হইতে পারতো এই 28.9। তো আমার এটারই জাস্ট এখন ভাগ করে দেবো, এটা আমার কতটুকু সর্বোচ্চ উৎপন্ন হইতে পারতো, ঠিক আছে, এটা নিচে হবে, আর কতটুকু উৎপন্ন হয়েছে এটার ফ্র্যাকশনটাই হলো ইল্ড। তো গেল, এটা তোমরা দেখে নাও। এবং তোমার দেখো আরেকটা কি চাইছে, দ্য মাস রেশিও অফ দ্য গ্যাস ফিড টু দ্য লিকুইড ফিড। তার মানে এই যে এটা কি তোমার লিকুইড ছিল না, তার আর এটা তোমার গ্যাস ছিল, এটা কিন্তু তোমার কোয়েশ্চেনে বলা আছে যে দেখো গ্যাস থ্রো লিকুইড বেনজিন, তার মানে এটা কিন্তু লিকুইড, এটা গ্যাস, ঠিক আছে। তো এটা এই দুইটাকে আমি মাসে কনভার্ট করবো, মাসে কনভার্ট করে জাস্ট দুইটাকে ভাগ করে দিব, ঠিক আছে। তো এটাকে দেখো কি করব, 4 নম্বরে তোমার আগে লিকুইড ফিড কে ছিল, শুধু বেনজিন ছিল, লিকুইড ফিড। লিকুইড ফিড আমি কি দিছিলাম, 100 মোল বেনজিন, ওই যে আমরা N1 যেটা বের করছিলাম 100 মোল বেনজিন। তো এটাকে আমরা কিসে নিব, কেজিতে নিব বা গ্রামে নিব। তো 1 মোল বেনজিন ইজ ইকুয়াল টু 78.11 গ্রাম বেনজিন। তো এটা আসবে 7811 গ্রাম লিকুইড বেনজিন, ঠিক আছে। এবং তোমার গ্যাস ফিড আমার কতটুকু ক্লোরিন ছিল, 28.9 মোল ক্লোরিন ছিল, ঠিক আছে। আচ্ছা, তো মোলকে আগে আমরা গ্রামে কনভার্ট করি। 1 মোল ক্লোরিন ইজ ইকুয়াল টু 70.91 গ্রাম ক্লোরিন, ঠিক আছে। তাহলে কি শেষ? দ্য অ্যান্সার ইজ নো। আমার কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা কত, 98% হলো ক্লোরিন, বাকি 1%, বাকি 2% কি আমার ইমপিউরিটিস। তো আমরা যদি জিনিসটা চিন্তা করি, দেখো এইভাবে লিখতে পারি কিনা, আমাদের যদি 1 গ্রাম গ্যাস থাকে তার মধ্যে 0.98 গ্রাম হলো ক্লোরিন, বাকিটুকু ইমপিউরিটিস। দেখো এখন মোল মোল কাটা যাবে, গ্রাম ক্লোরিন কাটা যাবে, তো এটা আসবে 2091। তো এই দুইটার গ্রাম গ্যাস ফিড, তো এই দুইটাকে জাস্ট ভাগ করবা, তাহলে তোমার 4 নম্বরের অ্যান্সারটা চলে আসবে। তো এই কোয়েশ্চেনটা এতটুকুই ছিল। দেখো কি বলছে, সলিড ক্যালসিয়াম ফ্লোরাইড রিয়েক্ট উইথ সালফিউরিক অ্যাসিড টু ফর্ম সলিড ক্যালসিয়াম সালফেট অ্যান্ড গ্যাসিয়াস হাইড্রোজেন ফ্লোরাইড। তার মানে কি বলছে, ক্যালসিয়াম ফ্লোরাইড সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়েক্ট করে উৎপন্ন করে ক্যালসিয়াম সালফেট এবং হাইড্রোজেন ফ্লোরাইড। এই জায়গায় 2 দিলে খুব সম্ভবত ব্যালেন্সটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো the hydrogen fluoride is then dissolved in water to form হাইড্রোফ্লোরিক অ্যাসিড। তার মানে এই যে এটা কি উৎপন্ন করছিল, গ্যাস। এই গ্যাসটাকে আমরা যখন ওয়াটারে দিব তখন সে হাইড্রোজেন ফ্লোরাইডের সলিউশন ক্রিয়েট করবে, ঠিক আছে, যেটা আমরা অ্যাসিড হিসাবে ইউজ করব, ঠিক আছে। A source of calcium fluoride is fluoride ORI containing 96% calcium fluoride and 4% silicon oxide. আচ্ছা, ঠিক আছে। In a typical hydrofluoric and manufacturing process, fluoride ORI is reacting with 93% aqueous sulfuric acid supplied 15% in excess of the stoichiometric amount. সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনটা, 95% of the ORI dissolves in the acid, ঠিক আছে। তার মানে কি বলছে, 95% ORI ডিজলভস ইন দ্য অ্যাসিড, অ্যাসিডের মধ্যে ডিজলভ হয়। তার মানে ক্যালসিয়াম ফ্লোরাইডের যে অরিটা থাকে ক্যালসিয়াম ফ্লোরাইডের, সেই অরিটা 95% শুধু H2SO4 এ ডিজলভড হতে পারে। সাম অফ দ্য হাইড্রোজেন ফ্লোরাইড রিয়েক্ট উইথ দ্য ডিজলভড সিলিকা ইন দ্য রিয়াকশন। এই যে সিলিকার সাথে রিয়েক্ট করে সাম অফ হাইড্রোজেন ফ্লোরাইড, দ্য হাইড্রোজেন ফ্লোরাইড এক্সিটিং ফ্রম দ্য রিয়েক্টর সাবসিকুয়েন্টলি dissolved in enough water to produce 60% hydrofluoric acid. Calculate the quantity of the fluoride needed to produce a metric ton of acid. আচ্ছা, ঠিক আছে। দেখো এই জায়গায় যদি আমি ড্র করা শুরু করি, আচ্ছা এটা ড্র করার আগে তুমি আগে আমাকে বলো তো, দেখো এই জায়গায় যে আমার হাইড্রোজেন ফ্লোরাইড উৎপন্ন হয়,
হাইড্রোজেন ফ্লোরাইড যে উৎপন্ন হলো, ঠিক আছে, সে কি ডিজলভ ডিজলভড অরি থেকে হবে নাকি অরি থেকে হবে? একদম র অরি। অরি বলতে একদম ফ্লুরাইড, একদম রিঅ্যাকশন করার আগে যেটা ছিল ওটার থেকে হবে। কোনটা থেকে হবে? ডিজলভড অরি থেকে না র অরি থেকে? অবভিয়াসলি ডিজলভড হয়েই আমার হাইড্রোজেন ফ্লোরাইড উৎপন্ন করবে, তার মানে ডিজলভড অরি থেকে আমার হাইড্রোজেন ফ্লোরাইড উৎপন্ন হবে। তার মানে এই জায়গায় আমি ধরে নেই আমরা যে ফিডটা দিচ্ছি কি দিচ্ছি, ফ্লোরাইড অরি, ঠিক আছে, ফ্লোরাইড অরি। দেখো এই জায়গায় আমি ধরে নিলাম এম নট কেজি ডিজলভড অরি। ডিজলভড অডি ধরার কারণটাই এটা যে আমার ডিজলভড অডিটাই কিন্তু এস মানে সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করবে, ঠিক আছে। দেখো এটা ধরার একটাই রিজন, সেটা হলো আমার ডিজলভড অডিটাই সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করবে, তাই না? তো এইটা কোত্থেকে আসছে? এটা আসছে হলো ফ্লুরাইড অরি থেকে। অ্যাকচুয়াল যে অরিটা সেটাকে আমরা যখন সালফিউরিক অ্যাসিড, এই যে ধরো আমরা এদিক দিয়ে সালফিউরিক অ্যাসিড দিছি, এটাই কি আমার ডিজলভ হবে না সালফিউরিক অ্যাসিডের মধ্যে? আমরা ধরে নিলাম ডিজলভড অ্যামাউন্টটা এম নট, ঠিক আছে। এবার আমি এই জায়গায়, তোমার এই জায়গায় একটা দেওয়া আছে, ফ্র্যাকশন দেওয়া আছে, কত দেখো তো ফ্লুরাইড অরি, সেটা হলো 96 ওয়েট% ক্যালসিয়াম ফ্লোরাইড অ্যান্ড 4% সিলিকন অক্সাইড, তাই না? তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি 0.96 কেজি ক্যালসিয়াম ফ্লোরাইড, ঠিক আছে, এবং 0.04 কেজি সিলিকন অক্সাইড। এবং আমরা এটাকে লিখতে পারি আমরা এম কেজি সালফিউরিক অ্যাসিড সলিউশন। এবং এই সলিউশনের একটা কম্পোজিশন দেওয়া আছে, দেখো এই সলিউশনের কম্পোজিশন দেওয়া আছে 93% ওয়েট অ্যাকুয়াস সালফিউরিক অ্যাসিড, তাই না? তার মানে বোঝা যাচ্ছে 0.93 কেজি সালফিউরিক অ্যাসিড, এবং বাকি পুরোটা ওয়াটার, যেহেতু অ্যাকুয়াস, ঠিক আছে। আচ্ছা, এবং দেখো তাহলে কি কি প্রডিউস হবে সেটাকে আমরা দেখি। আমাদের উৎপন্ন হবে, প্রথমে কি উৎপন্ন হবে দেখো, ক্যালসিয়াম সালফেট, যেহেতু এটা একটা উৎপন্ন হবে, হাইড্রোজেন ফ্লোরাইড উৎপন্ন হবে, তারপরে রিঅ্যাকশন করে এই যে এটা উৎপন্ন করছে, তারপরে পানি উৎপন্ন করছে, এগুলো সব আসবে। এবং সাথে সালফিউরিক অ্যাসিডও চলে আসবে, যেহেতু আমার কি বলছে 15% এক্সেস দিছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এগুলাকে এইভাবে লিখি, M1 কেজি ক্যালসিয়াম সালফেট, M2 কেজি হাইড্রোজেন ফ্লোরাইড, M3 কেজি H2SiF6, M4 কেজি ওয়াটার, এবং M5 কেজি আমার কি সালফিউরিক অ্যাসিড। তো এখন বেসিস ধরবো কাকে? বেসিস দেখো তোমার বলা আছে ক্যালকুলেট দ্য কোয়ান্টিটি অফ দ্য ফ্লোরাইড অর নিডেড টু প্রডিউস এ মেট্রিক টন অফ অ্যাসিড। এ মেট্রিক টন অফ অ্যাসিড কি? এই যে হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড উৎপন্ন করতে আমার কি পরিমাণ ফ্লুরাইড অরি, এই যে অ্যাকচুয়াল ফ্লুরাইড অরিটা দরকার, সেটা আমার বের করতে বলছে। তার মানে আমার বেসিস কি দেওয়া আছে বলতো? 1 মেট্রিক টন। তো 1 মেট্রিক টন ইজ ইকুয়াল টু 600 কেজি, ঠিক আছে, 1 মেট্রিক টন ইজ ইকুয়াল টু 600 কেজি। তো এখন তুমি যদি এই জায়গা থেকে আমাদের কি কি লাগবে, দেখো আমরা যদি শুরু করি, প্রথমে যদি আমরা কি করি, অ্যাটমিক ফ্লোরিন ব্যালেন্স করি, ঠিক আছে, অ্যাটমিক ফ্লোরিন ব্যালেন্স করে, আমি আর অ্যাটমিক ব্যালেন্সটা দেখাচ্ছি না। তো অ্যাটমিক ফ্লোরিন ব্যালেন্সটা করলে এরকম কিছু আসে, 0.04670 ইকুয়াল টু 570 প্লাস M3 × 0.80, ঠিক আছে, এটা একটা আসবে ইকুয়েশন অ্যাটমিক ফ্লোরিন ব্যালেন্স করলে। তারপর আমরা যদি অ্যাটমিক সিলিকন ব্যালেন্স করি,
অ্যাটমিক সিলিকন ব্যালেন্স করলে তোমার এরকম আসে m নট ইন্টু 0.019, ঠিক আছে, m3 ইন্টু 0.20। তো 1 আর 2 যখন তুমি সলভ করবা তখন m নটের যে ভ্যালু সেটা আসবে 1457.80 কেজি, তাই তো, এবং m3 যে ভ্যালু সেটা আসবে 138 কেজি। ঠিক আছে, বুঝতে পারছি, এটা আসবে। এখন তুমি আমাকে বলো তো এইটা কি ডিজলভ না? এটা কি ডিজলভড ছিল কিনা, ডিজলভড অরি ছিল কিনা? আমরা এম নটকে কি ধরছি, ডিজলভড অরি ধরছিলাম, যে আমরা ধরে নিছি ডিজলভড হয়েই সে হাইড্রোজেন ফ্লোরাইড উৎপন্ন করবে। ঠিক আছে, হাইড্রোজেন ফ্লোরাইড উৎপন্ন করবে, কারণ সে কিন্তু ডিরেক্ট ফ্লোরাইড অরি থেকে আসবে না, সে আসবে হলো ওইটা কি পরিমাণ সালফিউরিক অ্যাসিডের মধ্যে ডিজলভ হয়েছে, ডিজলভ হয়েই কিন্তু হাইড্রোজেন ফ্লোরাইড প্রডিউস করবে। তাহলে যদি অ্যাকচুয়াল হাইড্রোজেন ফ্লোরাইড কতটুকু দরকার সেটা যদি আমরা বের করতে চাই, দেখো আমরা এইভাবে লিখতে পারি কিনা। দেখো আরেকটা ডাটা দেওয়া আছে তোমার, কত 95% অফ দ্য অরি ডিজলভস ইন অ্যাসিড। তার মানে কি বোঝায়, তার মানে কি বোঝায় 0.95 কেজি dissolved ori is equivalent to কি লিখতে পারি 1 কেজি ফ্লুরাইড অরি। তার মানে কি বোঝায় 1 কেজি ফ্লুরাইড অরি দিলে তার 95% যেহেতু ডিজলভ হবে অ্যাসিডে, তার মানে আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি। তাহলে আমাদের ডিজলভ অরির পরিমাণ কতটুকু ছিল 1457। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি কিনা 1457.80 কেজি ডিজলভড অরি করতে আমার কতটুকু অ্যাকচুয়াল ফ্লোরাইড অরি লাগবে, সেটা আসবে 1457.80 ডিভাইডেড বাই 0.95 কেজি ফ্লোরাইড অরি। ঠিক আছে, তো এই জায়গায় আসবে 1532.80 এরকম কিছু একটা আসবে কেজি ফ্লোরাইড অরে। তো তোমার ফার্স্টে বোঝার জায়গাটা ছিল ওই জায়গাটাই, বুঝছো, ওই যে ধরো কোনটা থেকে আসবে, ডিজলভ অরে না অ্যাকচুয়াল অরে। ডিজলভ অরি থেকে আসবে, কারণটা কি ডিজলভ হয়েই কিন্তু হাইড্রোজেন ফ্লোরাইড উৎপন্ন করবে, এই জন্য সে ডিজলভ অরি থেকে আসবে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।